আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এই তো আমার মার ঘর থেকে ব্লগটি শুরু করলাম এখন সকালবেলা। তো ঘুম থেকে উঠেছি অনেক আগেই, তবে বিছানাটা দেখেন এলোমেলো, আনাজ ঘুমিয়েছিল যার কারণে আর বিছানাটা গুছাইলাম না। তো যাই হোক এখন আমি বিছানাটা গুছিয়ে নেব অফ ক্যামেরায়। এটা হচ্ছে আমার মার বিছানা। তো মা তো রেক্সিনের উপরে শোয়, কারণ বিছানার চাদর অনেক বড়, যার কারণে ধোয়া কাচা মার অনেক কষ্ট হয়। যার কারণে আমি একটা রেক্সিন কিনে দিলাম অনেক আগে, যে আমার মা যেহেতু বিছানার চাদর ধুতে পারে না একা একা, খুব কষ্ট হয়। তো রেক্সিনটা দেখা যাচ্ছে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যায়, আর ওইভাবে ধোয়া পরিষ্কার করার কোনো ঝামেলা নেই। তো এখানে দেখেন আমার মা হচ্ছে শিম রান্না করবে মাছ দিয়ে। মানে আমার ভাই গতকাল রাতে বলছে যে সকালবেলা শিম রান্না করতি, আর শিম দিয়ে মাছ দিয়ে রান্না করতি, খেয়ে তারপরে ওরা চলে যাবে আজকে। তো ভিডিওটা করা কিন্তু শুক্রবারের দিনকে সকালে, ভয়েস ওভারটা দিচ্ছি একটু দেরি হয়ে গেছে রবিবারে। আর আমি কিন্তু শনিবারে কোনো ভিডিও আপলোড দিইনি, কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না। তো কারেন্ট ছিল না, তারপরে আর একটু সমস্যা বা মন খারাপ ছিল, যার কারণে সব কিছু মিলিয়ে অনেক রাতে কারেন্ট আসছে, তখন আর চেষ্টাও করিনি ভিডিওটা দেওয়ার। মানে যে টাইমে আমি ভিডিও আপলোড দিই ওই টাইমে কারেন্ট ছিল না আর কি। তো যাই হোক সব কিছু মিলিয়ে শনিবারে ভিডিও দিইনি, তো রবিবার আজকে ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দিতে বসলাম। আর আমি কিন্তু মানে মাদের বাড়িতে গেছিলাম 3 দিনের জন্য। মানে রাফির আব্বু নিজে মুখেই আমার 3 দিনের অনুমতি দিল। তো 3 দিনের কাপড় চোপড় ব্যাগপত্র গুছিয়ে নিয়ে গেছি। তারপরে রাফির আব্বু পরের দিন, মানে যেদিনকে বিকালবেলা গিয়েছি তার পরের দিনকে রাত শেষ হলে সকালবেলায় আমার ফোন দিয়ে বলছে গুছিয়ে থাকো, আমি নিতে আসছি। তো কি আর করা, আমার মা তো আর ঠেকানোর হাত নেই, বা আমারও তো বলার মানে সাহস নেই যে আমি থাকবো না, কি যাব না আজকে থাকবো, তাহলে তো আমার ওখানেই সারা বছর থাকতে হবে। তো যার কারণে আমি আর কিছু বললাম না। তো যাই হোক এই তো সকালবেলা দেখেন রাফি আমার ভাইয়ের সাইকেল চালিয়ে বেড়াচ্ছে, আর এদিকে আনাস, এই যে এটা হচ্ছে আমার মার কি বলবো সঙ্গী। মানে আমার মা সারাদিন একা একা থাকে। আগে যেহেতু রাজহাঁস ছিল, রাজহাঁসগুলোই খুব জ্বালাতন করে, আর মানে রাজহাঁসে কিন্তু অনেক খায়, তো ওদের খাবার কেনাও একটা ঝামেলা, যার কারণে তো আমার মা নিরিবিরি থাকলে দেখা যাচ্ছে অসুখ বিসুখ আরও বেশি হয়, মনের ভিতর নানান রকমের চিন্তা ভাবনা। তারপরে একা একা থাকলে আসলে অনেক চিন্তা ভাবনা হয়, যেহেতু কোনো লোকজন নাই। তো সেই কথা চিন্তা করে মা যখন আমাদের বাড়ি গেল, মা আমার বলিল যে আমার যে একটা ছাগলের বাচ্চা ছিল ওইটা দেওয়ার কথা। ওইটা আমি দিতেও চাইলাম, তবে যাই হোক রাফির আব্বু দিতে দেয়নি, এই জন্য দিতে পারিনি। তো পরবর্তীতে আমার মা এই ছাগলটা দেখেন কিনেছে এই গ্রাম থেকেই আর কি, বাড়ির উপর থেকে এই গ্রামের থেকে কিনেছে। ছাগলটা খুবই সুন্দর, মানে 3টে করে বাচ্চা হয় নাকি ওর মার, এই জন্য আর কি ছাগল কিনেছে। আর আমার মা ছাগল পোষার অনেক শখ, কারণ আমার মা যখন বাড়িতে থাকতো, আমরা যখন ছোট ছিলাম, আমার ভাই আনাসের মতন ছিল, আমি যখন রাফির মতন ছিলাম, তখন আমার মা দেখতাম 10টা 15টা করে ছাগল ছিল তখন বাড়িতে। সারাদিন আমার মা ছাগল চড়াতো মাঠে, আর অনেক ছাগল হতো, যার কারণে আমার মা ছাগলের অনেক যত্নও করতে পারে, ছাগল হয়ও। সেই থেকেই আমার মা ছাগলের প্রতি টান। তো এখানে দেখেন আমি উঠোনটা ঝাড়ু দিতে গেছি, আমার মা দৌড়ে এসে ঝাঁটা কেড়ে নিয়েছে, বলছে আমি মানে আমি দিচ্ছি, তোর দিয়া লাগবে না। কারণ আমার মা বলছে যে আমি নাকি মানে শুধু হাড়ে মোটা মানুষ, মানে দেখলি মনে হয় যে হ্যাঁ আমি মোটা, কিন্তু আমার শরীরের অবস্থা নাকি খুব খারাপ। আসলে যে কোনো মারাই কিন্তু সন্তানের কষ্টই বোঝে। তো আমার মা বলছে যে তোর দেখার হাল নেই, কি অবস্থা হয়ে গেছিস, তোর কিচ্ছু করা লাগবে না, যে একদিন আইসিস এই একদিন বসে থাক, আমি যেভাবে প্রতিদিন কাজ করি সেইভাবেই তোর করে খাওয়াই, কারণ তোরও কপাল মন্দ, কোনো জায়গায় যে 2-1 দিন থাকবি, রেস্টে থাকবি, কেউ কাজ করে খাওয়াবে, সেটা আর উপায় নেই। তো যাই হোক তুই আইসিস, তোর কোনো কাজ করা লাগবে না। তো এরকম আর কি আমাদের আর কি যেভাবে কথা বলি বাড়ি, সেইভাবে আর কি মা বলছে আমার। তো তাই জোর করেও আর কি ঝাড় দিতে পারলাম না। তো দেখেন আমার মা এভাবে ঝাড়ুর ভিতরে একটা লাঠি দিয়ে বড় করে নিয়েছে, আর সাথে যে লাঠিটাই বাঁশ দিয়ে ঠেকনো দিয়ে দিয়ে তো এইভাবে ঝাড়ু দেয়। তো যাই হোক আপনাদের সবার দোয়া
আর আল্লাহর রহমতে আমার মা দেখেন এক সময় কিন্তু একদমই বিছানায় পড়া ছিল, আর এখন কিন্তু যেভাবেই হোক তার নিজের কাজগুলো নিজে কিন্তু এইভাবেই আস্তে আস্তে করে ফেলতে পারে। তবে ভারী কাজ করলে সেদিন রাতে আর সারা রাত ঘুমাতে পারে না জ্বালা যন্ত্রণায়। তো আমার মার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন দেখেন ছাগল নিয়ে আনাজ বেড়াচ্ছে ঘুরে। তো ছাগলটা মানে আমার মা তার নাতিদেরও যেরকম ভালোবাসে সেই রকম তার ছাগলেরও ভালোবাসে। ছাগলটাই যদি একটু ব্যথা পাচ্ছে তা আমার মা সে মানে মনে হচ্ছে কলিজায় যে লাগছে, তাড়াতাড়ি কোলের ভিতর নিয়ে আদর করছে। তো ছাগলটার এত ভালোবাসে আমার মা। তো যাই হোক এই জন্য আমি আর রাগ করলাম না, যে থাক ছাগলটা আমার মা আস্তে আস্তে টুকটাক করে নিয়ে বেড়াক, তাহলে তার সময়ও কাটবে না, শরীরও ভালো থাকবে না, মনও ভালো থাকবে না। আর এই যে দেখেন গাছে 2টা পেয়ারা হয়েছে, তাই আবার আনাসের পেড়ে দিতে বলছে, কাপড় দিয়ে মা বেঁধে রেখেছে যাতে পোকায় না খাই। আর ওদিকে যে দেখেন রাফির আবার একটু আমি বকা দিয়েছি, তাই আমার বকছে আমার মা যে তুই কেন ওর বকলি, বুকে তাড়াতাড়ি ওর কোলের ভিতর নেচ্ছে। আর মা আবার হাত দিয়ে দেখাচ্ছে যে পেয়ারা নাকি অনেক বড় হয় এই পেয়ারা। তো তারপরে যে দেখেন আমার মার রান্না করা হয়ে গেছে, তো সেই শিম দিয়ে মাছ দিয়ে ভাত মাখাইছে। এখন আনাস আর আমি আর রাফি খাবো, ওদিকে মা খাচ্ছে। আর যাই হোক রাফির আব্বু যেহেতু দুপুরের সময় আসবে বলছে সকালে ফোন দিয়ে, তো আমি এই ভাত টাত খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে দেখেন এখানে যে পাঙ্গাস মাছ ভিজাইছি, মুরগির গোশ ভিজাইছি আর পুঁটি মাছ ভিজাইছি রাফির আব্বুর জন্য দুপুরবেলা রান্না করব। ও এসে খেয়ে তারপরে আমাদেরকে নিয়ে চলে যাবে বিকালবেলা। তো দেখেন মাছ গোশ ওইগুলো সব পানিতে ভিজিয়ে রেখে তারপরে এই তো বসলাম বটি নিয়ে, পেঁয়াজ রসুন কাটবো, তারপর শুকনা মরিচ এগুলো সব কাটাকুটো করে বাটনা বেটে নেব। আনাস এখানে ঘুমাচ্ছে, যার কারণে ভাবলাম যে ঝটপট এগুলো গুছানো থাকলেই দেখা যাচ্ছে মানে রাফির আব্বু আসার আগেই আমার রান্না বাড়া হয়ে যাবে না। আর গতকালকে রাতে যে ফ্রায়েড রাইস রান্না করিলাম আর চিকেন ভাজিলাম ওইটাও রেখে দিয়েছি রাফির আব্বুর জন্য। ওইটা আসলেই গরম করে আগে ওর খাতি দেব, তারপরে যে এটা দেব মানে ভাত মাছ তরকারি। আর আমার ভাই আর ভাইয়ের বউ কিন্তু ওরা সকালবেলায় চলে গেছে ওদের বাড়িতে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে, কাপড় চোপড় নিয়ে। তো যাই হোক যেহেতু বাড়ির কাছে মাঝখানে একটু আনাসের নিয়ে গিয়েছিল ওদের বাড়ি, আনাস গিয়েছিল, রাফি গিয়েছিল, তারপরে আবার আনাস আর রাফি মানে আমার কাছে আসার জন্য আনাস কাঁদছিল, তাই আবার আমার ভাইয়ের বউ এসে দিয়েও গেছে, মানে বাড়ির কাছে যেহেতু বেশি দূরে না। তো ওদের সকালবেলা যাওয়ার সময় নিয়ে গিয়েছিল, আবার পরে দিয়েও গেছে। তো এখানে দেখেন আমার মশলা টশলা বাটা ঘষা সব হয়ে গেছে, ধোয়াধুয়ি হয়ে গেছে। তো আমি প্রথমেই পুঁটি মাছ দিয়ে টমেটোটা চচ্চড়ি করে নেব, তারপরে যে গোশ রান্না করব, মাছ ঝোল করব, ভাত দেব রাইস কুকারে। তারপরে যে দেখেন রাফির আব্বু চলে আসছে কিন্তু। তো আসার সময় ফোন দিল যে কি নিয়ে আসবে, তো আনাস আবার দই খাওয়ার জন্য কাঁদছিল, আনাসের খুব দই পছন্দ। তো এই জন্য রাফি আবার মানে রাফির কাছে ফোন ছিল, রাফি আবার বলছে আব্বু আনাস দই খাওয়ার জন্য কাঁদছে, তুমি দই নিয়ে আসো। তাই আবার এখানে এক বাটি দই নিয়ে এসে। আর এদিকে এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে। তো মা ওখানে দাঁড়াইছিল আবার, তো মা আবার এদিকে আসছে, এসে তরকারি চুলায় তরকারিটা আবার একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছে। তো এখানে এই যে রাফির আব্বু দই খুলছে। আর আমাদের দেখেন মাদের বাড়ির পাশে মানে আমরা যেখানে জমি কিনেছি আমাদের মাদের বাড়ির পাশেই তো আমাদের জমিটাও কেনা, 4-5 মিনিট সময় লাগে জাতি। তো আমাদের ওই জমির পাশে আমাদের বাড়ির ওই পাশের জমিতে একটা বাচ্চার মেরে ফেলাই এসে। তো দেখেন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আবার আনাস দই খাওয়ার জন্য কাঁদছে, দই এত পছন্দ ওর কি। আচ্ছা দিবানি তোমার, চুপ করো আব্বা। তো যাই হোক আমাদের ওখানে বাড়ির পাশে একটা বাচ্চার এরকম মেরে ফেলা হয়েছে, সেটা হচ্ছে রাফির মতন 6-7 বছরের একটা ছোট বাচ্চা আর 13-14 বছরের একটা ছেলে। তার মানে প্রথমে গালের ভিতরে মুখের ভিতরে বাঁশের পাতা দিয়েছে, বাঁশের পাতা দিয়ে তারপরে পানির নিচেই চুবিয়ে রেখেছে, চুবিয়ে রেখে যখন সে মারা গেছে তারপরে ফেলে রেখে চলে গেছে, এরকম করে মারছে। তো খবরটা যখন শুনলাম আমাদের সদর হাসপাতালে আর কি মর্গে সেই বাচ্চাটার লাশ ছিল। তো রাফির আব্বু আবার অমনে আসছে, তাই এসে বলছে যে সেই লাশটা দেখে আসলাম, মর্গে পড়ে রয়েছে, পুলিশরা ওখানে মানে সব কিছুই করছে। তো যাই হোক দেখলেন যে খবরটা শুনে আসলে খুব কষ্ট লাগছিল। আসলে ওই যে বাচ্চাটা মারা গেছে তার বোনটাও
2 মাস আগে ক্যান্সার হয়ে মারা গেছে। ওই বাচ্চাটা একাই ছিল শুধু, আর সেও মারা গেল। তো আসলে এরকম খবর শুনলেই না, কিছু খবর আছে শুনলে খুব কষ্ট লাগে। তো দেখেন আমি এদিকে এই যে সেই গোশ রান্না করেছি, মুরগির পাঙ্গাস মাছ ঝোল করেছি, আর এদিকে এই যে পুঁটি মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি। তো এখন রাফির আব্বুর খাতি দেব। তো আসার সাথে সাথেই ফ্রাইড রাইস গরম করে দিলাম। তো এখানে প্রায় 2-3 ঘন্টা পরে ভাত মানে এইগুলো খাতি দেব ওখানে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা চলে যাব। আচ্ছা 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 চলে আসো। আসছে এমন এটা নানি টাকা দিচ্ছে, নানি টাকা দিচ্ছে। ও পাশে এসো। তো রাফির আর আনাসের মানে প্রতি যখনই ওরা আসার মানে যাওয়ার সময় বলে যে আম্মু টাকা দাও টাকা দাও। তো মা আসলে টাকা কোনে পাবে, তো যার কারণে আগে থেকে মার কাছে আমি দিয়ে রাখি যে মা আমি যখন যাব সেখন আনাস আর রাফির হাতে তুমি এই টাকা দিবা। তো সেই টাকা আবার তাই রাফির আর আনাসের ভাগ করে 2 ভাই দিল। দেখি 20 টাকা দিছে। তো দেখেন মার কাছ থেকে যে বিদায় নিলাম। তো মার মনটা আসলে খুব খারাপ, কারণ 3 দিনের কথা যখন এসে বলিলাম যে 3 দিন থাকবো, মার মনটা অনেক খুশি হইল যে 3 দিন থাকবো, মানে আমার মার কাছে 3 বছরের মতন। কারণ কোনো দিনও তো রাফির আব্বু এসে থাকতে দেয় না। তো এবার যেহেতু আমি এসেই বলছি যে মা রাফির আব্বু আমার 3 দিন থাকার অনুমতি দিয়েছে। তো সেই কথা শুনে আমার মা যে খুশি হইল, সে খুশি আসলে একবেলাও থাকলো না। তো যাই হোক, সকাল হতে না হতেই রাফির আব্বু আবার ফোন দিয়েছে যে আমি দুপুরের সময় নিতে আসছি, গুছাইয়ে থাকো। তো এই যে এখন চলে যাচ্ছি। তো রাফির আব্বু কিন্তু আজকে গাড়ি নিয়ে আসিনি, কারণ আমার একটা মানে আমার যে শাশুড়ি মারা গেছে, তো ওই শাশুড়ির মানে মানে ওই আমার ওই শাশুড়ির এক আত্মীয় হয় আর কি। আমি অত দূরে যাচ্ছি না, মানে কি দিয়ে এক আত্মীয়। তো আমার শাশুড়ির সেই আত্মীয় মানে আমাদের এখানে ডায়াবেটিক হাসপাতালে ভর্তি রয়েছে, তার ডায়াবেটিস আছে। তো পায়ে একটা ছোট ঘা হলো, সেই ঘা থেকে সে পুরো পা গর্ত হয়ে একদম মানে পাটা কেটে ফেলতে হবে, অপারেশন করতে হবে। তো তার জন্য 2-3 ব্যাগ রক্ত লাগবে। তো রাফির আব্বু তাই আজকে সেই রুগী ভর্তি করতে, আর মানে তাদের বাড়ি আমাদের বাড়ি যেহেতু ঝিনাইদহ সদর একদম, আর তাদের বাড়ি মানে আরেক থানায়। তো যার কারণে তারা এখানকার কিছু চেনে না। তো রাফির আব্বুর ফোন দিল যে এসে আমাদের একটু হাসপাতালে ভর্তি করে দিয়ে যাও, আর রক্তের গ্রুপ তোমার কি একটু দেখো, যদি 1 ব্যাগ রক্ত মানে 3 ব্যাগ রক্ত লাগবে, তাই রাফির আব্বু 1 ব্যাগ রক্ত দেবে। তো তাই সেখানে আসিল, যার কারণে আজকের গাড়ি নিয়ে আসিনি। তো হাসপাতাল থেকে তাদের মানে রক্ত আজকে দিইনি, কালকে দেবে। তো দেখেন আমরা চলে যাচ্ছি, আর আমার মাও ওই জায়গায় চেয়ার পেতে বসে রয়েছে। যতক্ষণ আমাদের দেখা যাবে ততক্ষণ আমার মা ওখানতে উঠবে না, ওখানে বসেই থাকে। যেবার আসি সেইবার এই করে, যতক্ষণ আমাদের দেখা যায় ততক্ষণ বসে থাকে। আর এখানে দেখেন রাফি একটা ব্যাগ নিয়েছে, এই জন্য আনাসু পাল্লা দিয়ে একটা ব্যাগ নিয়েছে, মানে নিজে নড়তে পারছে না, টানতে পারছে না, তবুও সে ব্যাগ নেবে, কারণ ওই যে তার ভাই নিয়েছে তারও নিতে হবে একটা। তো তারপরে যে দেখেন নিজেদের গাড়ি থাকলে এতবেলা কখন বাড়ি চলে যেতাম, আর পরের গাড়িতে যাচ্ছি, পথে গাড়িও পাচ্ছি না ঠিক মতো, আবার এদিকে টাকাও লাগছে। তো অবশেষে যাই হোক প্রায় 1-1.5 ঘন্টা পরে আমরা চলে আসছি। এসে এই যে এখন আনাজ ঘুমিয়ে গেছে। তো ঘরে ঘুম পাড়িয়ে তারপরে তো একদিন না থাকলে সংসারে কত কাজ শুরু হয়ে যায়, ঘর দুয়ার এলোমেলো, বিছনা খেতে এলোমেলো। আচ্ছা দিবা না বাবা, তুমি লেখো। তো তাই আর কি, এখন আনাসের ঘুম পাড়িয়ে রেখে দেখেন বিছনা টিছনা মশারি টশারি সব গুছাবো, ব্যাগের কাপড় চোপড় গুছাবো। তো গুছিয়ে টুছিয়ে তারপরে রাত্রি রান্না করাও আছে। তো এখন দেখেন রাফির আব্বু সিট বাইরে রাখলে সরে চুরি করে নিয়ে যাবে না, এই কারণে এই যে এখানে রেখেছে। তো সিটির পারে রাফি ঘুমিয়ে ঘুমিয়ে মানে শুয়ে শুয়ে একটু দুষ্টামি করছে আমার সাথে।
তো ওরা বাপ ছেলের জন্য আবার পপকর্ন ভেজে নিয়ে আসলাম। তো ওরা পপকর্ন খাবে আর ততক্ষণে আমি অন্য কাজ করব। তারপরে যে দেখেন এখানে বালিশের কাভারগুলো রেখে গেলাম, বালিশে পরাতে মনে ছিল না। তো এখন এই যে রাফির আব্বুর বিছনা করলাম নিচে। তো রাফির আব্বু আপাতত এখন উপরে শুয়ে শুয়ে ফোন টেপছে। তো আমি এখন বালিশের কাভারগুলো লাগাবো। আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় রাফির আব্বুর জন্য রুটি বানাই নিয়ে আসছি। তো শরীরটা আসলে আমার এত খারাপ যাচ্ছে, প্রায় মানে 15-20 দিনের উপরে, মানে সেই দাঁত ব্যথা শুরু হওয়া থেকে এই পর্যন্ত। তো মাঝখানে কয়েকদিন একটু ভালো ছিল শরীরটা, তারপরে আবার শুরু হয়েছে। তো যাই হোক, সেই অসুস্থ শরীর নিয়ে দিনের পর দিন এইভাবেই চলছি। আর এই শীতকালটা আমার জন্য একটু বেশি কষ্টকর, শুধু আমার জন্য না, যাদের গায়ে মানে বাতের ব্যথা আছে তাদের, কারণ শীতকালে প্রচুর ব্যথা বাড়ে। তো আমার এই যে দেখেন শীতকাল আসছে প্রায় 1 মাস ধরে, তারপর থেকে এরকম পুরো শরীরে ব্যথা শুরু হয়েছে। সারাদিন কাজ করি, যখন একটু 2 মিনিট 5 মিনিট বসে থাকি তখন মনে করেন ব্যথায় আর নড়তে পারি না, মুরব্বীদের মতন মানে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে তারপরে কোমর খাড়া করতে হয়, গা হাত পা ব্যথা ছাড়ে। আবার সন্ধ্যার পরে যখন কাজ একটু কমে যায় তারপরে মনে করেন ব্যথায় পুরো শরীর আমার একদম থরথর করে কাঁপে। আমি যে ভিডিও এডিট করব, ভয়েস ওভার দেবো, কি দিয়ে কি করব, মানে আমি সহ্য করতে পারি না। তো কি করব আসলে, এইটুক বয়সে এরকম যে বাতের রোগী হয়ে যাব কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আসলে যে কোনো রোগই অনেক কঠিন, তারপরেও কিছু কিছু রোগ আছে যেটা আসলে বয়স। তো যাই হোক, কি আর বলবো, সবাই একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এইভাবেই মৃত্যুর দিন পর্যন্ত কেটে যেতে পারে। আল্লাহ যেন বড় কোনো রোগ না দেয়। বড় কোনো রোগ দিলে যে কি যে হবে সেটা আমি মনে মনে টের পাই বা মনে মনে বুঝতে পারি। তো যাই হোক, আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ বড় কোনো রোগ দিও না। যেভাবে ব্যথা বিষ এই শরীর নিয়ে আসি বেছে, এইভাবেই যেন দিনগুলো পার হয়। তো যাই হোক, আর বেশি লম্বা করব না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।